ওকে, তো আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন। এটার কজেস গুলা কি কি, ইফেক্টস গুলা কি কি, আর কন্ট্রোল কিভাবে এটাকে কন্ট্রোল করা যেতে পারে। ঠিক আছে, এনভায়রনমেন্টাল পলিউশন এটার কি কি কারণ, এটার কি কি ইফেক্ট আমাদের সমাজে আছে বা আমাদের উপর আছে, এবং এটাকে কিভাবে চাইলে একটু কন্ট্রোল করা যেতে পারে, এগুলা নিয়ে আমরা পড়াশোনা করবো। পলিউশন বলতে কি বোঝায়? পলিউশন ইজ দ্য ইফেক্ট অফ আনডিজায়ারেবল চেঞ্জেস in our surroundings that have harmful effects on plants, animals and human beings. It means that যে পলিউশন মানে হচ্ছে আমাদের চারপাশে, আমাদের পরিবেশে কিছু চেঞ্জ হয়, যে চেঞ্জের কারণে সেগুলো এক ধরনের ক্ষতিকর প্রভাব তৈরি করে আমাদের সবার উপর, মানুষের উপর, সকল প্রাণীর উপর এবং সকল উদ্ভিদের উপর। উদ্ভিদ, প্রাণী এবং মানুষ, দ্যাট মিনস যেসব জীব আছে সব জীবের উপর এক ধরনের হার্মফুল একটা ইফেক্ট তৈরি করে আহ কিছু কিছু চেঞ্জ হওয়ার ফলে। তো সেই চেঞ্জ গুলাকে আমরা আসলে পলিউশন বা দূষণ হিসেবে বলি। পলিউশন কিগুলা কি টাইপের হতে পারে? এনিথিং দ্যাট কজ পলিউশন ইজ কল্ড পলিউটেন্ট। মানে পলিউশন যে জিনিস যেই করবে সেটাকে আমরা পলিউটেন্ট হিসেবে প্রকাশ করতে পারি। সেটা সলিড টাইপের হতে পারে, সেটা লিকুইড টাইপের হতে পারে, সেটা গ্যাস টাইপের হতে পারে। সলিড, লিকুইড, গ্যাস, যে কোনো জিনিস যেটা পলিউশন তৈরি করে সেটাকে পলিউটেন্ট বলা যেতে পারে। যেমন লেড, সালফিউরিক অ্যাসিড, কার্বন মনোক্সাইড, এগুলো হচ্ছে খুব হার্মফুল পলিউটেন্ট, যেগুলো আমাদের পরিবেশের উপর খুব ইম্প্যাক্ট করে। তোমরা নিশ্চয়ই বিভিন্ন জায়গায় পড়ছো যে ঢাকা শহরে লেড অনেক বেশি, সীসার পরিমাণ অনেক বেশি। তো এই হচ্ছে সেই লেড। তারপর কার্বন মনোক্সাইড হচ্ছে এমন একটা গ্যাস যেটা যদি তুমি নিঃশ্বাসের সাথে নাও তাহলে তুমি মরে যাবে ডিরেক্টলি যদি নেওয়া হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে পলিউটেন্ট বা দূষক। টাইপস অফ পলিউশন, কি কি টাইপের পলিউশন হতে পারে? একটা হচ্ছে ডিগ্রেডেবল আর হচ্ছে নন ডিগ্রেডেবল। তো এইরকম পলিউশনকে এই দুই ভাগে ভাগ করা হয়েছে, ডিগ্রেডেবল পলিউশন আর নন ডিগ্রেডেবল পলিউশন। একটা হচ্ছে নষ্ট হয়ে যায়, আরেকটা হচ্ছে নষ্ট হয় না। ডিগ্রেডেবল যেটা হচ্ছে কিছুদিন পর নষ্ট হয়ে যেতে পারে, আর নন ডিগ্রেডেবল হচ্ছে ওরকম হয় না। ঠিক আছে, এই হচ্ছে দুই ধরনের পলিউশন হতে পারে, যেটা নষ্ট হবে না কোনোভাবে। ডিগ্রেডেবল কেমন? Those can be readily broken down by natural processes. ডে বাই ডে আস্তে আস্তে কি হয়ে যেতে পারে? ভেঙে যাবে, এবং ন্যাচারাল প্রসেসে এই জিনিসটা ভেঙে যাবে। এই টাইপের যে পলিউশন গুলো আছে সেটা হচ্ছে ডিগ্রেডেবল পলিউশন। যেমন হচ্ছে আমাদের ডিসকার্ডেড ভেজিটেবলস যেগুলো আছে, এগুলো তো এক ধরনের পলিউশন তৈরি করে, কিন্তু এগুলা কিন্তু ওই টাইপের কোনো সমস্যা নাই। এগুলা ওই টাইপের কোনো সমস্যা নাই, এগুলা হচ্ছে কি হয়ে যায় আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। সো এগুলা অত মানে এইগুলা হার্মফুল ইফেক্ট গুলো ওরকম না। আর নন ডিগ্রেডেবল পলিউশন যেগুলা, সেগুলা হচ্ছে ন্যাচারাল প্রসেসের মাধ্যমে এগুলাকে কোনোভাবেই নষ্ট করা যায় না। ঠিক আছে, সো এইগুলার ইফেক্টটা হচ্ছে খুবই দীর্ঘস্থায়ী। খুবই দীর্ঘস্থায়ী বলতে মানে চলতেই থাকে চলতেই থাকে, এবং সেগুলোর কারণে হার্মফুল ইফেক্ট গুলো আমরা সবসময় ফিল করতে থাকি এবং
আমাদের মানে জনজীবনে একটা ক্ষতিকর প্রভাব নিয়ে আসে হচ্ছে এই নন ডিগ্রেডেবল পলিউশন গুলো। যেমন কি একটা খুবই কমন একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে প্লাস্টিক। তো প্লাস্টিক কিন্তু খুবই বাজে ধরনের একটা পলিউশন। প্লাস্টিক, পলিথিন, এগুলার ইফেক্ট আমরা জানি। এবং কি করা হয়েছে, পলিথিনকে কিন্তু অলরেডি নিষিদ্ধ করা হয়ে গেছে। ঠিক আছে, প্লাস্টিক যদিও এখনো চলে, কিন্তু প্লাস্টিক কিন্তু খুবই ক্ষতিকর। টাইপস অফ পলিউশন, পলিউশন কয় ধরনের হতে পারে, কি কি টাইপের পলিউশন হতে পারে? এয়ার পলিউশন মানে বায়ু দূষণ হতে পারে, ওয়াটার পলিউশন পানি দূষণ, ল্যান্ড অর সয়েল পলিউশন মানে ভূমির মধ্যে দূষণ হতে পারে, নয়েজ পলিউশন মানে শব্দ দূষণ, থার্মাল পলিউশন এটা হচ্ছে তাপীয় কোনো এক ধরনের দূষণ হতে পারে, নিউক্লিয়ার পলিউশন এখন নতুন ধরনের পলিউশন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার পলিউশন। এখন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ ওনারা কি করতেছে, নিউক্লিয়ার এনার্জির উপর ডিপেন্ড করা শুরু করতেছে। তো নতুন এক ধরনের আহ, দিগন্ত, নতুন এক ধরনের জগৎ তৈরি হচ্ছে। সেখানে যেরকম পজিটিভ সাইড আছে সেরকম নেগেটিভ সাইডও আছে। পজিটিভ সাইড হচ্ছে কি, পজিটিভ সাইড হচ্ছে যে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি, আমাদের বিদ্যুৎ, ইলেকট্রিসিটি প্রোডাকশন হচ্ছে অনেক বেড়ে যাবে। তো ইলেকট্রিসিটি প্রোডাকশন যদি অনেক বেড়ে যায়, আমাদের জন্য সেটা খুবই ভালো একটা নিউজ। কিন্তু ইলেকট্রিসিটি প্রোডাকশন বেড়ে যাওয়ার সাথে সাথেই যে কিছু হার্মফুল ইফেক্ট তৈরি হবে, সেই ইফেক্ট গুলো আবার খুবই ডেঞ্জারাস। ঠিক আছে, সো নিউক্লিয়ার পলিউশন এভাবেই তৈরি হতে পারে। তোমরা কি কেউ ডার্ক নামে একটা টিভি সিরিজ খুবই বিখ্যাত হয়েছিল কিছুদিন আগে, দেখছো এটা? জি স্যার, দেখেছি স্যার। তো ডার্কে এরকম একটা কনসেপ্ট আছে, তাই না? জি স্যার। এবং যে কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করার সময় এই ব্যাপারটাকে খুব গুরুত্বের সাথে দেখা হয়, যে নিউক্লিয়ার ওয়েস্ট গুলো যেগুলো আছে সেগুলোকে কোথায় কিভাবে প্রসেস করা হবে, প্রসেস করে সেগুলোকে ম্যানেজ করা যাবে। এটা এটার প্রায়োরিটি থাকে সবচেয়ে বেশি। এটা যদি আহ না করা যায়, ফিক্স করা না যায়, তাহলে একটা নিউক্লিয়ার যে কোনো প্রজেক্ট শুরুই হয় না। এই এক নিউক্লিয়ার পলিউশন দিয়ে আসলে যে কোনো পলিউশন হওয়া সম্ভব। আচ্ছা, এয়ার পলিউশন, এয়ার পলিউশন বলতে আমরা বায়ু দূষণ বলতে বুঝি। হ্যাঁ, এটা আমরা ছোটবেলায় অনেক সময় পড়াশোনা করছি বায়ু দূষণ নিয়ে। The air pollution occurs due to the presence of undesirable solid or gaseous particles in the air in quantities that are harmful to human health and environment. এয়ার পলিউশন কেন হয়? যদি বাতাসের মধ্যে সলিড বা গ্যাসিয়াস কিছু পার্টিকেল থাকে, ছোট ছোট কিছু পার্টিকেল থাকে, যেগুলা আসলে থাকার কথা না। এইসব পার্টিকেল যদি এয়ারের মধ্যে অবস্থান করে এবং যেগুলা আমাদের হিউম্যান হেলথের উপর বিরূপ প্রভাব তৈরি করে এবং আমাদের পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব তৈরি করে, সেগুলাকে আমরা মানে সেই ধরনের যে পলিউশন, সেই পলিউশনটাকে আমরা বলি এয়ার পলিউশন বা বায়ু দূষণ। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা অবস্থা। ইভেন ফর এ কান্ট্রি লাইক বাংলাদেশ, আমাদের দেশে তো এয়ার পলিউশন খুবই 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 মানে বেশি।
বিশেষ করে ঢাকা শহরে তো এয়ার পলিউশনের মাত্রা খুব অনেক হাই। এরকম একটা কথা শুনছিলাম, সেটা হচ্ছে অবশ্য ইবনে সিনার একটা কথা, যে যদি আমাদের এই পৃথিবীতে এত পরিমাণ বায়ু দূষণ না থাকতো, তাহলে এই পৃথিবীর মানুষ শত শত বছর বেঁচে থাকতো। তো মানে তোমরা ইভেন আমরা কিন্তু আসলে দেখি না যে আমাদের বাতাসের মধ্যে কি কি আছে। যদি অনেক সময় লাইট পড়ে, যে এরকম হয়েছে যে বাইরে থেকে অল্প একটু লাইট ভেতরে আসছে, তখন দেখা যায় যে ওইখানে কি পরিমাণ মানে পার্টিকেল ঘোরাঘুরি করতেছে, বা কি পরিমাণ আহ, কি ময়লা বা ডাস্ট টাইপের ঘোরাঘুরি করতেছে। এটা কি কখনো দেখছো? বা ইভেন রাত্রিবেলা টর্চ লাইট ধরলে জিনিসটা একটু বোঝা যায়। জিনিসটা কেউ দেখছো খেয়াল করে? স্যার রোদের মধ্যে দেখা যায় স্যার। হ্যাঁ, ওদের মধ্যে বোঝা যায়, হ্যাঁ। তো আমরা কিন্তু সবসময় ওইরকম অবস্থাতেই থাকি, তার মানে আমি যেখানে আছি আমার আশেপাশে সব জায়গায় শুধু ওরকম ময়লা বা ডাস্ট ঘোরাঘুরি করতেছে। ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। তো এই জিনিসগুলা মানে ওগুলা, ওই পার্টিকেল গুলা এত ছোট, যেগুলো হচ্ছে নর্মাল লাইটে বোঝা যায় না, একটু রোদের মধ্যে গেলে বা আর একটু হাই কোনো কিছু যদি ইউজ করি, তখন আমরা আসলে জিনিসগুলো দেখতে পাই। সো কম্পোজিশন অফ এয়ার, আমাদের এয়ারের কম্পোজিশন আসলে কেমন? এয়ারের মধ্যে, বাতাসের মধ্যে আসলে কি কি আছে? বাতাসের মধ্যে আমরা এখানে ছবি দেখেই বুঝতে পারতেছি, বাতাসের মধ্যে খুবই বিশাল একটা অংশের মধ্যে আছে নাইট্রোজেন। তারপরে মোটামুটি বড় বা ছোট টাইপের একটা অংশ আছে, সেটা হচ্ছে অক্সিজেন। তারপরে হচ্ছে যে পার্ট, সেটা হচ্ছে আর্গন। তারপর যে পার্টটা, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে? তার মানে বাতাসের মধ্যে চারটা উপাদানকে সিগনিফিকেন্ট বলা যায়। এর মধ্যে খুবই বিশাল একটা পার্সেন্টেজ যেটা, সেটা হচ্ছে নাইট্রোজেন। এরপরে ছোট যেটা, সেটা হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে আর্গন, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আমরা নর্মালি মনে করি বাতাসের মধ্যে খালি অক্সিজেন, কিন্তু বাতাসের মধ্যে অক্সিজেন হচ্ছে অত না, তার চাইতে নাইট্রোজেন অনেক 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 বেশি। ঠিক আছে? এই ছবিটার কথা মনে রাখবো আমরা সব সময়, তাইলে মনে থাকবে যে সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে নাইট্রোজেনের, তারপর হচ্ছে অক্সিজেনের, তারপর হচ্ছে আর্গনের, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো এখান থেকে আমরা আসলে দেখতে পারবো যে কোনটার পার্সেন্টেজ কত। দেখো, নাইট্রোজেনকে N2 দ্বারা প্রকাশ করা হয়। আমি বলছি যে এটার পার্সেন্টেজ অনেক বেশি, এবং দেখো সেটা কত, 78.084। মানে বাতাসে যে অক্সিজেন, বাতাসে যে উপাদান, সেই উপাদানের 78% উপাদানই হচ্ছে নাইট্রোজেন। 78% হচ্ছে নাইট্রোজেন। তারপরে কি, তারপর হচ্ছে অক্সিজেন। অক্সিজেন হচ্ছে 20%, 20.947% হচ্ছে অক্সিজেন। এরপর হচ্ছে আর্গন। অক্সিজেনকে O2 দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে আর্গন এয়ার, যেটা হচ্ছে 0.934%। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যেটা হচ্ছে 0.033%। কার্বন ডাই অক্সাইডকে CO2 দ্বারা প্রকাশ করা হয়। এই হচ্ছে মোটামুটি 99.998%। বাকি যে পার্সেন্টেজ গুলা আছে, সেইগুলা হচ্ছে কি কি আছে, নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, সালফার ডাইঅক্সাইড, মিথেন, হাইড্রোজেন, নাইট্রাস অক্সাইড, জেনন, ওজোন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, আয়োডিন, কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া। তো এই হচ্ছে বাকি উপাদানগুলো। তো চারটা
উপাদান আমাদের খুব করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন আর কার্বন ডাই অক্সাইড। চারটা উপাদানের কথা খুব ভালো করে মনে রাখতে হবে, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন আর কার্বন ডাই অক্সাইড। নাইট্রোজেন হচ্ছে কত পার্সেন্ট? 78%, অক্সিজেন হচ্ছে 20%, আর্গন হচ্ছে 0.9% আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.03%। নাইট্রোজেনকে N2 দ্বারা প্রকাশ করা হয়, অক্সিজেনকে O2 দ্বারা প্রকাশ করা হয়, আর্গনকে Ar দ্বারা প্রকাশ করা হয়, কার্বন ডাই অক্সাইডকে CO2 দ্বারা প্রকাশ করা হয়। O2 নিয়ে একটা মজার কাহিনী হয়েছিল না? জি স্যার। ঠিক আছে, এই সেই O2 আর কি। তো এগুলো কমন যে কয়টা জিনিস আছে সেগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। অক্সিজেন O2, নাইট্রোজেন N2, কার্বন ডাই অক্সাইড CO2। তারপরে আরেকটা জিনিস আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে মিথেন। মিথেন হচ্ছে CH4। এই মিথেনটা আমাদের একটু পরিচিতই। কিভাবে পরিচিত কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা মিথেনটা কিভাবে পরিচিত? জানো না কেউ? আচ্ছা, আমরা ওই যে স্যার ওই পুকুরের মধ্যে যে স্যার আগুন জ্বলে ওই ওই ব্যাপারটা স্যার বলতে চাচ্ছেন? না 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 না, আমরা স্যার নরমালি ওই যে গ্রামে যে একটা ব্যাপার প্রচলিত আছে স্যার, পুকুরে ভূত দেখে, আগুন ভূত দেখে, সো ওইটা নাকি মিথেন গ্যাসের জন্য এরকম হয় স্যার, ওই যে পচা পুকুরে যে ব্যাপারটা থাকে। আমি এই ব্যাপারটা সম্পর্কে ভাবে জানি না, যে মানে আমি আসলে কখনো শুনি না। আচ্ছা, তো মিথেন গ্যাসের কথা কেন বললাম, সেটা হচ্ছে ন্যাচারাল গ্যাস বলতে আমরা যে গ্যাসটা আসলে বুঝি। বাংলাদেশে অনেক সময় বলা হয় না যে বাংলাদেশে গ্যাসের খনি আছে, প্রাকৃতিক গ্যাসের খনি পাওয়া গেছে। তো এই প্রাকৃতিক গ্যাসের খনিতে আসলে এই মিথেন গ্যাসটা আসলে থাকে মেইনলি, মানে একটা বড় অংশ মিথেন গ্যাস থাকে আসলে। তো তো এই মিথেন গ্যাস দিয়ে মানে এই প্রাকৃতিক গ্যাসের খনি থেকে মিথেন গ্যাসের পরিমাণ ধরো অনেক হিউজ পরিমাণে থাকে, 90%-এর উপরে মিথেন গ্যাস থাকে। তো সেই গ্যাস দিয়েই পরবর্তীতে আসলে বিভিন্ন কিছু তৈরি করা হয়, যেমন কি, যেমন এই সিএনজি বলতে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, যেটা যেটা আমরা আমাদের বিভিন্ন গাড়ি ঘোড়াতে ইউজ করি, সেটাই সেটার মেইন, সেটা উৎপাদন করা হয় বা সেটা বানানো হয় মিথেন দিয়ে। তারপরে এলপিজি গ্যাস, যেটা এলপিজি গ্যাস মানে যে আমরা বাসা বাড়িতে যে সিলিন্ডার ইউজ করি, সিলিন্ডারের মধ্যে এলপিজি গ্যাস থাকে না, ওইটাও হচ্ছে এই মিথেন থেকে তৈরি করা হয়। তারপর এলএনজি নামে এক ধরনের গ্যাস আছে, সেটাও হচ্ছে মিথেন থেকে তৈরি করা হয়। তারপর ইউরিয়া সার, যেটা বাংলাদেশে খুবই ইউজ করা হয় কৃষি কাজে, সেই ইউরিয়া সারও হচ্ছে এই মিথেন থেকে তৈরি করা হয়। মেইনলি হচ্ছে মানে প্রাকৃতিক ন্যাচারাল গ্যাসের মধ্যে মিথেনটা বেশি থাকে। তো ওই মিথেনের যে গ্রুপ, ওই গ্রুপে আসলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো থাকে হচ্ছে। তো এলপিজি যেটা, সেটা মেইনলি হচ্ছে বিউটেন। তো ওই মিথেনকে খুব সহজে বিউটেনে কনভার্ট করা যায়, এবং বিউটেন যখন হয় তখন সেটাকে আমরা বলি এলপিজি গ্যাস, যেটা আমরা বাসায় রান্নার কাজে ইউজ করি। তারপরে সিএনজি, যেটা মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি ফুল মিনিং হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যেটা আমরা আমাদের গাড়ি ঘোড়াতে ইউজ করি, সেটাও হচ্ছে মিথেন থেকে তৈরি হয়। তারপরে আরেকটা জিনিস কি বলছি, ইউরিয়া গ্যাস, ইউরিয়া সার যেটা আছে,
ইউরিয়া সার যেটা প্রচুর পরিমাণে কৃষিকাজে ইউজ করা হয়, সেটারও প্রধান কাঁচামাল হচ্ছে এই মিথেন। তো এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। মিথেন হচ্ছে CH4 আর হাইড্রোজেন হচ্ছে H2। আর আরেকটা জিনিস, আমরা যখন ফ্রিজ কিনি, দেখো ফ্রিজের মধ্যে লেখা থাকে না ওজন ফ্রি, এরকম দেখছো লেখা থাকে। জি স্যার। তো ওজন ফ্রি মানে কি? ওজন ফ্রি মানে হচ্ছে এই অক্সিজেন তো O2, তো এখানে যদি আরেকটা অক্সিজেন অ্যাড করা হয় তাহলে সেটা হয়ে যায় O3। সেই O3টা হচ্ছে ওজন, ঠিক আছে? O3টা হচ্ছে ওজন। তো এটা কেন এত বিখ্যাত বা এটা কেন বলা হয় যে ওজন ফ্রি? তো ফ্রিজের মধ্যে এক ধরনের গ্যাস থাকে, সেটাকে বলা হয় CFC গ্যাস, ক্লোরোফ্লোরোকার্বন। সেই ক্লোরোফ্লোরোকার্বন ভেঙে গিয়ে অনেক সময় ওজন তৈরি হয়, ওজন গ্যাস তৈরি হয়। এবং ওজন গ্যাসগুলা কেন তৈরি হলে সমস্যা, সেটা হচ্ছে কি, আমাদের পৃথিবীর চারপাশে মানে পৃথিবীর উপরে বায়ুমণ্ডলে একটা লেয়ার আছে, সেটাকে বলা হয় ওজোন স্তর। তো সেইখানে এই ওজোন গ্যাসগুলা গিয়ে মানে যদি ওজোন গ্যাসগুলার পৃথিবীতে প্রোডাকশন অনেক বেড়ে যায়, তখন এই গ্যাসগুলা ওইখানে ওজোন স্তরের মধ্যে এক ধরনের ক্ষয় তৈরি করে বিভিন্ন ছিদ্র তৈরি করে ফেলে। ব্যাপারটা হয় এরকম যে ধরো হচ্ছে এটা তো আমাদের পৃথিবী, এটা আমাদের পৃথিবী। তো পৃথিবীর উপরে তো বিভিন্ন স্তর আছে, বায়ুমণ্ডলের স্তর আছে। তো একটা স্তর আছে ওরকম, যে স্তরটা আমাদেরকে সব ক্ষতিকর রশ্মি থেকে বাঁচায় রাখে। মানে সূর্য থেকে যেসব ক্ষতিকর রশ্মি আসে, সেই রশ্মিগুলা এইখানে এসে ফিল্টার হয়ে যায়, ফিল্টার হয়ে পৃথিবীতে আসে, মানে খারাপ রশ্মিগুলো এখানে আটকে থাকে। তো যদি এমন হয় যে এইখানে একটা ছিদ্র তৈরি হয়েছে, তাহলে কি হবে? ওই খারাপ রশ্মিগুলাও পৃথিবীতে চলে আসবে না? পৃথিবীতে চলে এসে ওই রশ্মিগুলা যদি আমাদের মানুষের উপর ইমপ্যাক্ট করে বা কোনো প্রাণীর উপর ইমপ্যাক্ট করে বা গাছ গাছালির উপর ইমপ্যাক্ট করে, তাহলে সেখানে খুবই ক্ষতিকর একটা বিরূপ প্রভাব তৈরি হবে এবং মানুষের মধ্যে ক্যান্সার বা এই টাইপের রোগ বেড়ে যাবে, গাছপালা মরে যাবে, বিভিন্ন প্রাণীর মধ্যে রোগ হয়ে ওগুলো মরে যাবে। তো এই ওজোন স্তরের কাজ হচ্ছে ওই সূর্যের ওই ক্ষতিকর রশ্মিগুলো আটকে রাখা। তো এই ফ্রিজের মধ্যে যে CFC গ্যাস আছে, এইখান থেকে কিছু ওজোন গ্যাস ট্যাস তৈরি হয়, সেখান থেকে কিছু ফ্রি রেডিকাল তৈরি হয়। সেই ফ্রি রেডিকাল গুলাকে দিয়ে কি করে, এই ওজোন স্তরে ক্ষয় তৈরি করে, মানে ওজোন স্তর ছিদ্র করে দেয় বা বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে গেছে, এবং অলরেডি পৃথিবীর ওজোন স্তরে বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে গেছে। এরকম ছিদ্র হয়ে গেলে সমস্যাটা কি, যে সূর্যের রশ্মি আমাদের ডিরেক্ট শরীরে এসে পড়বে, তখন সেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর হবে। এই জন্য বলা হয় যে ফ্রিজে গায়ে লেখা থাকে যে ওজন ফ্রি, এটা একটা বিজ্ঞাপনের অংশ আর কি। তো বোঝা গেছে ব্যাপারগুলা? জি স্যার। আচ্ছা, টাইপ অফ পলিউটেন্ট, যে দূষণগুলা আছে বা দূষকগুলা আছে, এগুলার কত ধরনের প্রকারভেদ আছে? দুই ধরনের প্রকারভেদ বলা হয়, একটাকে বলা হয় হচ্ছে প্রাইমারি পলিউটেন্ট, আরেকটাকে বলা হয় সেকেন্ডারি পলিউটেন্ট। একটা হচ্ছে প্রাথমিক, আরেকটা হচ্ছে সেকেন্ডারি। তো প্রাইমারি পলিউটেন্ট গুলা কেমন? প্রাইমারি পলিউটেন্ট pollutants that are emitted directly from the identifiable sources. প্রাইমারি পলিউটেন্ট হচ্ছে সেই পলিউটেন্ট যেগুলা কোত্থেকে আসে, একেবারে ডিরেক্টলি মানে আইডেন্টিফাই করা যাবে এরকম সোর্স থেকে আসে, যেমন প্রডিউসড বাই বোথ ন্যাচারাল ইভেন্টস এন্ড হিউম্যান অ্যাক্টিভিটিস। এটা ন্যাচারাল কোনো ইভেন্টের মাধ্যমেও তৈরি হতে পারে,
বা আমাদের হিউম্যানের কারণেও তৈরি হতে পারে। এরকম কোন সোর্স থেকে যে পলিউশন গুলা তৈরি হয় সেই পলিউশন গুলাকে আমরা বলি প্রাইমারি পলিউশন। ন্যাচারাল ইভেন্ট থেকে হতে পারে, যেমন কোন একটা আগ্নেয়গিরি থেকে তৈরি হতে পারে, তারপরে পৃথিবীতে যে ঝড় হয় সেখান থেকে তৈরি হতে পারে, বা ন্যাচারাল তো আসলে অনেক ইভেন্ট আছে, এরকম যে কোনো ইভেন্ট থেকেই আসলে হতে পারে। আর কিছু আছে কি যেটা হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটিস, যেমন এই যে আমরা গাড়ি ঘোড়া চালাই, গাড়ি ঘোড়া থেকে বিপুল পরিমাণ পলিউশন উৎপন্ন হয় গাড়ির ধোঁয়া থেকে। তারপরে আমাদের বিভিন্ন কলকারখানা থেকে বিভিন্ন ধরনের ধোঁয়া তৈরি হয়। তারপরে এই যে আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে বিভিন্ন ধরনের ধোঁয়া, বিভিন্ন ধরনের পলিউটার তৈরি হয়। এগুলা হচ্ছে কেমন, এগুলো হচ্ছে প্রাইমারি পলিউটেন্ট। এটা দুই ভাবেই হতে পারে, ন্যাচারাল ইভেন্টও হতে পারে, হিউম্যান অ্যাক্টিভিটির কারণেও হতে পারে। এগুলা ডিরেক্টলি একেবারে সোর্স থেকে ইমিট হয়, এগুলাকে আমরা বলি প্রাইমারি পলিউটেন্ট। যেমন ডাস্ট স্টোর্ম, ধূলিঝড়, তারপর ইমিশন ফ্রম ভেহিকলস, গাড়ি থেকে যে ধোঁয়াগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে প্রাইমারি পলিউশন। আর সেকেন্ডারি পলিউশন গুলা কি? সেকেন্ডারি পলিউশন হচ্ছে when certain chemical reactions take place among the primary pollutants. প্রাইমারি যে পলিউশন গুলো আছে, এই পলিউশন গুলা যদি একটা বিক্রিয়া তৈরি করে সেখানে আসলে সেকেন্ডারি পলিউশন উৎপন্ন হয়। যেমন প্রাইমারি পলিউশনটে এমন হতে পারে যে ধরে নিলাম যে এখানে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়েছে, হ্যাঁ, প্রাইমারি পলিউশনে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়েছে। আর পৃথিবীতে তো হিউজ পরিমাণ পানি আছে, তো দেখা যায় এই দুইটা বিক্রিয়া করে আরেকটা নতুন পলিউশন তৈরি করতেছে, ঠিক আছে? তো ওই ধরনের পলিউশনকে আমরা বলবো কি সেকেন্ডারি পলিউশন। যেমন পৃথিবীতে কি আছে, পানি আছে, আর কোথাও ধরলাম তৈরি হলো কি নাইট্রাস অক্সাইড বা নাইট্রিক অক্সাইড, ঠিক আছে? এগুলোর সাথে পানি যুক্ত হয়ে নতুন আরেকটা পলিউশন, সেকেন্ডারি পলিউশন তৈরি করবে। এরকম অনেক সময় হয়, ঠিক আছে? এরকম হইতে পারে যে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড, সেগুলো আরেকটার সাথে বিক্রিয়া করে আরেকটা উৎপন্ন করে, ঠিক আছে? তো এইভাবে সেকেন্ডারি পলিউশন তৈরি হয়, যে প্রাইমারি পলিউশন গুলো একটা একটার সাথে কেমিক্যাল রিঅ্যাকশন করে আরেকটা নতুন এক ধরনের পলিউশন তৈরি করে, যে পলিউশনটাকে আমরা বলতে পারি সেকেন্ডারি পলিউশন। প্রাইমারি পলিউশন কি কি হতে পারে? কার্বন ডাইঅক্সাইড, CO2, বা কার্বন মনোক্সাইড, সিও, সিও দিয়ে কার্বন মনোক্সাইড বোঝায়, আর CO2 দিয়ে কার্বন ডাইঅক্সাইড বোঝায়। তার মানে কি এগুলো হচ্ছে কার্বনের বিভিন্ন অক্সাইড। কার্বন হচ্ছে সি, সেই কার্বনের সাথে বিভিন্ন অক্সিজেনের বিভিন্ন কম্বিনেশনে যে অক্সাইড গুলো তৈরি হয়, সেই অক্সাইড গুলো হচ্ছে প্রাইমারি পলিউশন, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। তারপর হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড আছে, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড। তো এগুলা মিলে বিভিন্ন ধরনের প্রাইমারি পলিউশন তৈরি করে। তারপরে সালফারের বিভিন্ন অক্সাইড আছে, সালফারকে প্রকাশ করা হয় এস দ্বারা, সেই সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এরকম বিভিন্ন অক্সাইড আছে, সেগুলো হচ্ছে কি করে এক ধরনের প্রাইমারি পলিউশন তৈরি করে। তারপরে এক ধরনের আছে কি ভোলাটাইল অর্গানিক কম্পোনেন্টস, কিছু উদ্বায়ী কিছু অর্গানিক কম্পোনেন্ট আছে যেগুলো হচ্ছে প্রাইমারি পলিউশন হিসেবে কাজ করে।
হাইড্রোকার্বন, এই টাইপের জিনিসগুলা হচ্ছে প্রাইমারি পলিউটেন্ট হিসেবে কাজ করে। তারপর এক ধরনের আছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, এগুলা হচ্ছে প্রাইমারি পলিউটেন্ট হিসেবে কাজ করে। যেগুলা পরিবেশে ঘোরাঘুরি করে। হ্যাঁ, এখানে কিছু জিনিস দেখানো আছে, সেটা হচ্ছে কিছু কিছু টার্ম আমরা পড়ি, সেগুলো আসলে কি সেগুলো এখানে আসলে বলা হয়েছে। যেমন আমরা পড়ি হচ্ছে অ্যারোসল। অ্যারোসল জিনিসটা কি, যে পার্টিকেল সাসপেন্ডেড অন এয়ার, এয়ারের মধ্যে যে পার্টিকেল গুলা অবস্থান করে, এগুলা এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে স্প্রেস ফ্রম প্রেসারাইজড ক্যান। যেমন হচ্ছে অ্যারোসল বলতে তো আমরা চিনি মশার যে জন্য যে অ্যারোসল ইউজ করি, বা যে কোনো ধরনের প্রেসারাইজড ক্যান থেকে কিছু পার্টিকেল সাসপেন্ড হয় এয়ারে, যেগুলা হচ্ছে অ্যারোসল হিসেবে যেগুলাকে বলা হয়। যেমন এটা ইয়ে থেকেও হতে পারে, পারফিউম থেকেও হতে পারে, বা যে কোনো ধরনের প্রেসারাইজড ক্যান থেকে যেগুলো বের হয় সেগুলাকে আমরা অ্যারোসল হিসেবে বলতে পারি। তারপর হচ্ছে মিস্ট, মানে কুয়াশা টাইপের। অ্যারোসল কনসিস্টিং অফ লিকুইড ড্রপলেটস, মানে এক ধরনের ধোঁয়া টাইপের তৈরি হবে, সেগুলা লিকুইড দ্বারা তৈরি হবে। হ্যাঁ, লিকুইড ড্রপলেট দ্বারা তৈরি হবে, সেগুলাকে আমরা বলি মিস্ট। যেমন সালফিউরিক অ্যাসিড মিস্ট, বা এই টাইপের বিভিন্ন মিস্ট আছে যেগুলো হচ্ছে লিকুইড টাইপের। আর পুরোপুরি গ্যাসিয়াস টাইপের বা পার্টিকেল যদি থাকে সেগুলোকে আমরা বলি অ্যারোসল। আর আছে ডাস্ট। ডাস্ট মানে হচ্ছে আমরা যেটাকে ডাস্ট হিসাবে তো সবাই জানি। তো ডাস্ট হচ্ছে তখন থাকবে যেখানে অনেক, মানে ডাস্ট বলতে আমরা কি বলি, ধূলি কণা, তাই না, ধুলা, এই টাইপের জিনিস। ধুলাগুলো আমরা নিজেরাই বুঝতে পারি, যে শরীরে এসে যখন ধুলা লাগে তাহলে সেখানে অনেক, মানে হাত দিলেই বোঝা যায় যে সেখানে কিছু একটা লাগছে। তার মানে কি এখানে অনেক সলিড পার্টিকেল থাকবে, যেগুলা হচ্ছে এয়ারের মধ্যে ঘোরাঘুরি করে। যেমন ডাস্ট স্টোন, ডাস্ট স্টোন থেকে অনেক ডাস্ট উৎপন্ন হয়। স্যার তাহলে রাবিশ কোনটা স্যার? রাবিশ বলতে তো আমরা যে কোনো ধরনের বোঝাই, মানে হচ্ছে আবর্জনাকে বোঝাই। ঠিক আছে, এটা ধরো তোমার, এই আমরা বাসা বাসা থেকে যেসব আবর্জনা ফেলে দেখি, সেখানে তো বিভিন্ন কিছু থাকতে পারে। ও আচ্ছা স্যার। সাইজে যেগুলো একটু বড় সেগুলোকে আমরা নরমালি রাবিশ হিসেবে বলি। আর যেগুলো হচ্ছে অনেক ছোট ছোট, যেমন ধুলা, ধুলা অনেক ছোট ছোট না, সেগুলোকে আমরা নরমালি ডাস্ট বলি। আচ্ছা, স্মোক। স্মোক, aerosol of solid and liquid particles produced by chemical reactions such as fires. আগুন থেকে যে ধরনের ধোঁয়া টাইপের তৈরি হয়, যেগুলো আমাদের সলিড এবং লিকুইড পার্টিকেলে মিক্স থাকে। সিগারেট স্মোক থেকে যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা নরমালি স্মোক হিসেবে বলি। তা হচ্ছে ফোম, কনসেন্ট্রেশন অফ হট ভেপারস অফ মেটালস, এটাকে আমরা ফোম বলি, জিঙ্ক অর লেড ফোমস। এরপর হচ্ছে ফ্লোম আছে, স্মোক কামিং অফ চিমনি, মানে বিভিন্ন ধরনের কলকারখানার মধ্যে যে চিমনি গুলা থাকে, যেগুলা দিয়ে হচ্ছে বের হয়, ধোঁয়া বের হয়, সেগুলা থেকে যে ধরনের স্মোক বের হয় অনেক কালো টাইপের, সেগুলাকে আমরা ফ্লোম বলি। ফগ, aerosol of water droplets, কুয়াশা। স্মোক, মিক্সচার অফ স্মোক এন্ড ফগ, এই দুটো যদি মিক্সার থাকে সেটাকে আমরা বলি স্মোক। তো এই টার্মগুলো আমরা প্রায় বিভিন্ন জায়গায় দেখি। তো এই টার্মগুলোর মিনিং গুলো আসলে এইরকম। সোর্সেস অফ এয়ার পলিউশন, এয়ার পলিউশনের সোর্সেস গুলা কোত্থেকে হতে পারে। ভেহিকলস থেকে হতে পারে, গাড়ি ঘোড়া থেকে হতে পারে, ইন্ডাস্ট্রিজ থেকে হতে পারে, ডাস্ট অ্যান্ড স্টোর্ম,
ঝড় থেকে হতে পারে, বিভিন্ন ময়লা মানে ডাস্ট থেকে, ধুলা থেকে হতে পারে। এয়ারক্রাফট এন্ড জেট, আমাদের যে এয়ারক্রাফট যেগুলো আছে বা জেট প্লেন যেগুলো আছে বা ইভেন প্লেনই যেগুলা আছে নর্মাল প্লেন, এইসব থেকেও কি হতে পারে, এয়ার পলিউশন তৈরি হতে পারে। মেইনলি এই চারটা বলা হইলো: ভেহিকলস, ইন্ডাস্ট্রিজ, ডাস্ট অ্যান্ড স্টর্ম, অ্যান্ড এয়ারক্রাফটস অর জেট। ইফেক্ট কি কি এয়ার পলিউশনের? Prolonged smoking or exposure to air pollutants can overload or break down the natural defenses such as hair in our nose, sticky mucus in the lining of the upper respiratory tract, causing diseases like lung cancer, asthma, chronic bronchitis. আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের শরীরের বা আমাদের হিউম্যান বডির যে বিভিন্ন কিছু আছে মেকানিজম, সেগুলো আসলে কি আমাদের আমাদের জন্য আসলে খুব বেটার করেই তৈরি করা হয়েছে বা বাস্তবসম্মত করেই তৈরি করা হয়েছে। তো তার মধ্যে একটা দুইটা এক্সাম্পল আমি যদি বলি, সেটা হচ্ছে আমাদের চোখের উপরে যে পাপড়ি ইগুলা থাকে না, ভ্রুটা থাকে, এই ভ্রুটা কেন দেওয়া হয়েছে বলতে পারো? চোখ যেন বিভিন্ন হার্মফুল জিনিস থেকে প্রোটেক্ট থাকে এই জন্য। না না, হ্যাঁ ওইটা একটা জিনিস আছে, ওইটা তো মানে পাপড়ির কথা বললাম। ভ্রু আমরা উপরেরটাকে বলি না, মানে হচ্ছে এটাকেই তো মানে ভ্রু বলি, তাই না? আমাদের যে চোখ থাকে, চোখের উপরে যে, জি স্যার। এটা কেন দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে হচ্ছে, খেয়াল করে দেখো, আমি এই জিনিসটা ফিল করি অনেক সময়। মানে কোনো মানুষ যখন ঘেমে যায় তখন কপাল দিয়ে ঘাম বের হয়ে আসে না? তো জি স্যার। দেখবা এই ভ্রুতে এসে ওই ঘামগুলো আটকে যায়। যদি না হইতো তাহলে কি হইতো? সরাসরি সরাসরি চোখে গিয়ে পড়তো। চোখে গিয়ে পড়তো। আর চোখে গিয়ে পড়লে একটু চোখ জ্বালা পোড়া বা একটু কষ্ট হইতো মানুষের। ঠিক আছে, তো গ্রহটাকে এমন ভাবে স্থাপন করা হয়েছে যেন এই জিনিসটা থেকে আমরা বেঁচে যাই এবং আমাদের একটু উপকার হয়, আর দেখতেও সুন্দর লাগে। সবকিছু মিলাই করা হয়েছে আসলে। তারপর হচ্ছে আমাদের হেয়ারের মধ্যে, নোসের মধ্যে যে হেয়ার গুলা থাকে, এগুলা হচ্ছে কি করে, আহ নোসের মধ্যে একেবারে ডিরেক্টলি যে কোনো ডাস্ট বা যে কোনো কিছু প্রবেশ করা থাকে, এগুলো হচ্ছে আমাদের আর কি নাককে রক্ষা করে। তো যার কারণে দেখা যাবে আমরা মানে অনেকেরই মানে কোনো বালু ধুলি বারো জ্বরে, মানে ধুলি টুলি কোথাও গেলে বা হচ্ছে কোনো জায়গায় যদি একটু আহ, একটু পরিবেশ দূষণ বেশি থাকে, যেন অনেকে ঢাকা আসলে ঠান্ডা লেগে যায়, এই ব্যাপার স্যাপার আছে। তো এইটাও কিন্তু ওই কারণেই হচ্ছে মানে দেয়া, যাতে হচ্ছে আমরা একটু সেফ থাকি। তো কেউ যদি কন্টিনিউয়াসলি এয়ার পলিউশন অনেক বেশি এক্সপোজ করে বা অনেক বেশি স্মোক এক্সপোজ করে অনেক দিন ধরে, তাহলে কিছু ন্যাচারাল ডিফেন্স হচ্ছে ভেঙে যাইতে পারে এবং আমাদের কিছু ডিজিজ আমাদের মধ্যে চলে আসতে পারে, যেমন হচ্ছে লাং ক্যান্সার, অ্যাজমা, তারপর ক্রনিক ব্রঙ্কাইটিস, এই টাইপের বিভিন্ন ধরনের অসুখ আমাদেরকে ধরে ফেলবে। এবং লাং ক্যান্সার হচ্ছে এমন একটা ক্যান্সার, যে ক্যান্সারটা ইনিশিয়াল স্টেজে বোঝা যায় না। মানে তোমার যে লাং ক্যান্সার হয়েছে সেটা তুমি ইনিশিয়ালি বুঝতে পারবে না কেউ। তো এবং এটা ইনিশিয়াল বোঝার কোনো ওয়েও নাই। তো যে জিনিসটা হয় একেবারে লাস্ট স্টেজে এসে মানুষ বুঝতে পারে যে তার লাং ক্যান্সার হয়েছে। এবং এই কারণে পৃথিবীব্যাপী লাং ক্যান্সারের মৃত্যুর সংখ্যা অনেক অনেক বেশি। যে কোনো ক্যান্সারের চাইতে লাং ক্যান্সারের মৃত্যুর সংখ্যা বেশি, এবং সেই জিনিসটা হয় হচ্ছে এয়ার পলিউশনের কারণে। এবং এই জন্য হচ্ছে লাং ক্যান্সারের আর্লি ডায়াগনোসিস যেন করা যায়, সেই জন্য হচ্ছে অনেকেই কাজ করতেছে, রিসার্চে কাজ করতেছে যে কিভাবে লাং ক্যান্সারের ইনিশিয়াল স্টেজেই বোঝার কোনো কিছু তৈরি করা যায়।
Cigarette smoking is responsible for the greatest exposure to carbon monoxide. আমি বলতেছিলাম যে কার্বন মনোক্সাইড হচ্ছে এমন একটা গ্যাস যেটা ডিরেক্টলি যদি কেউ নেয়, একেবারে র কার্বন মনোক্সাইড নেয়, তার মৃত্যু হয়ে যেতে পারে। তো সিগারেট স্মোকিং হচ্ছে এই কার্বন মনোক্সাইডের গ্রেটেস্ট এক্সপোজার, এটার মাধ্যমে কার্বন মনোক্সাইড হচ্ছে তৈরি হয়। Exposure to air containing even 0.001% carbon monoxide for several hours can cause collapse, coma, even death. বলা হয়েছে যে এমন একটা এয়ার যেটার মধ্যে 0.001% কার্বন মনোক্সাইড আছে, সেটা যদি কেউ ক্রমাগত 7 ঘন্টা গ্রহণ করে তাহলে মানে সে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। Carbon monoxide is attached to the blood hemoglobin for a long time. It accumulates and reduces the oxygen carrying capacity of the blood. This impairs perfection and thinking, slows reflexes, causes headaches, dizziness, nausea, blood vision. তোমরা নিশ্চয়ই জানো আমরা যখন নিঃশ্বাসের সাথে হচ্ছে মানে প্রশ্বাসের সাথে যখন আমরা অক্সিজেনটা গ্রহণ করি, তখন আমাদের এই অক্সিজেনটা ডিরেক্টলি যখন ফুসফুসে চলে যায়, তো আমাদের হার্ট থেকে কিছু রক্ত এই ফুসফুসের কাছাকাছি এসে সেখান থেকে এই মানে রক্তের মধ্যে হার্ট থেকে যে রক্তগুলো আসে সেই রক্তের মধ্যে মিক্স থাকে কার্বন ডাই অক্সাইড, এবং এটা যখন আমাদের লাঙে আসে, লাঙে আসার পরে রক্ত সেই কার্বন ডাই অক্সাইডকে ছেড়ে দেয় এবং সেখান থেকে অক্সিজেন গুলাকে নেয়, নিয়ে সেটা শরীরে বিভিন্ন অংশে সেটা আবার হচ্ছে হার্টে চলে যায়, হার্ট থেকে আবার একটা পুষের মাধ্যমে আমাদের পুরো শরীরে চলে যায়। আর ওই যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিল, সেই কার্বন ডাই অক্সাইডটা আবার ফুসফুসের মাধ্যমে আমাদের নাক হয়ে বাইরে চলে আসে, এরকম একটা ব্যাপার। তো আমরা যদি এখন কার্বন ডাইঅক্সাইড মানে আমরা যদি কার্বন মনোক্সাইড হচ্ছে প্রশ্বাসের সাথে নিয়ে ফেলি, তখন যে জিনিসটা হবে, এই কার্বন মনোক্সাইড আমাদের রক্তের যে হিমোগ্লোবিন আছে সেই হিমোগ্লোবিনের সাথে অ্যাটাচড হয়ে যাবে, এবং অ্যাটাচড হয়ে গেলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এটা it accumulates and reduces the oxygen carrying capacity. এটা হচ্ছে অনেকগুলা কার্বন মনোক্সাইডকে যখন একত্র করে ফেলবে তখন মানে ব্লাড গুলা অক্সিজেন ক্যারিং যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিকে রিডিউস হয়ে যাবে, কমে যাবে, মানে ব্লাড আর তখন অক্সিজেন ক্যারি করতে পারবে না, কার্বন মনোক্সাইড ক্যারি করবে, এরকম একটা অবস্থা তৈরি হবে। তখন যে জিনিসটা হবে যে আমাদের কিছু ক্ষতি হবে, আমরা চিন্তা করতে একটু সমস্যা হবে, তারপরে আমাদের রিফ্লেক্স যে জিনিসটা মানে অনেকের রিফ্লেক্স অনেক ফাস্ট থাকে না, যে হঠাৎ মানে অল্প সময়ে অনেক কিছু বুঝতে পারে, ওই জিনিসটা আমাদের মধ্যে আস্তে আস্তে কমে যাবে। তারপরে যে কোনো টাইপের পারসেপশন মানে উপলব্ধির ব্যাপারগুলা, অনুভবের ব্যাপারগুলো আমাদের মধ্যে আস্তে আস্তে কমে যাবে। মাথা ব্যথা মাথা ব্যথা আমাদের অনেক মানে সবারই সমস্যা হয় বা খুবই মারাত্মক টাইপের ঝামেলা। তো এই মাথা ব্যথাটা প্রবল হয়ে যাবে। তারপরে ডলসিনেস যে জিনিসটা দেখা যাবে যে যেখানেই আসি খালি ঘুম ঘুম ভাব, ভালো লাগে না, এরকম একটা অবস্থা তৈরি হবে। ডিজিনেস আসবে, যেটা খুব অনেকেরই হয়, মাথা ঘোরাবে, ঠিক আছে, ঘুম ঘুম ভাব আসবে। নাউসিয়া যে ব্যাপারটা, আমাদের মধ্যে বমি বমি একটা ভাব চলে আসবে সবসময়, ঠিক আছে, মাথা ব্যথা করে। তারপর ইভেন এরকমও হতে পারে যে আমরা সবকিছু ঘোলা দেখতেছি, হ্যাঁ, ব্লার টাইপের আমাদের ভিশন তৈরি হয়ে যাবে, গোলা গোলা দেখতেছি, ঠিক আছে। এই প্রবলেম গুলা কিন্তু যারা স্মোক করে অনেক বেশি ওদের মধ্যে তৈরি হয়, এবং শেষমেশ দেখা যায় যে হার্টে ব্লক তৈরি হয় বা হার্ট স্ট্রোক করে ওরা মরে যায়, লাংটা একেবারে
মানে অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি মানে এয়ার পলিউশনের মানে কার্বন ডাই অক্সাইডের পার্টটুকু। এরপর নাইট্রোজেনের যে অক্সাইড গুলো আছে এবং সাসপেন্ডেড যে পার্টিকেল গুলো আছে, বোথ ক্যান ইরিটেট লাংস and aggravate asthma and chronic bronchitis and increase respiratory infections. লাং ক্যান্সার হতে পারে, অ্যাজমা হতে পারে, ক্রনিক ব্রঙ্কাইটিস টাইপের কিছু হতে পারে এবং আমাদের বিভিন্ন ধরনের রেসপিরেটরি ইনফেকশন তৈরি করে ফেলতে পারে। শ্বাসযন্ত্রের যেসব ইনফেকশন টাইপের হয় অনেক সময়, সেগুলো অনেক 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 পরিমাণ বেড়ে যেতে পারে। Many volatile organic components such as benzene and formaldehyde and toxic particles such as lead and cadmium can cause mutations, reproductive problems, cancers, breathlessness, irritation of the eye, nose, and throat. lead যদি কেউ অনেক পরিমাণ lead বা সীসা, যেটা ঢাকা শহরে আসলে অনেক বেশি, তারপরে এরকম ক্যাডমিয়াম আছে, বিভিন্ন টাইপের বেনজিন আছে, ফর্মালডিহাইড আছে, এগুলো অনেক বেশি এক্সপোজ যদি মানুষ করে তাইলে মানুষের মধ্যে অনেক মিউটেশন তৈরি হবে, মানে মানুষের স্বভাবগত অনেক পরিবর্তন হয়ে যাবে। তারপরে রিপ্রোডাক্টিভ প্রবলেম তৈরি হতে পারে, যে আমাদের সমাজে অনেকেরই হয় যে বেবি হয় না। এটা হচ্ছে বোথ মেল এবং ফিমেল দুইজনেরই প্রবলেম থাকার কারণে এটা হয় না। ছেলেদের প্রবলেম হতে পারে, মেয়েদের প্রবলেম হতে পারে, যে বেবি হচ্ছে না। তো এই টাইপের প্রবলেম বেড়ে যেতে পারে, ক্যান্সার বেড়ে যেতে পারে, চোখে বিভিন্ন, নাকে, গলায় শ্বাস নেওয়া, এই টাইপের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে এই এয়ার পলিউশনের কারণে। সালফার ডাইঅক্সাইড ইরিটেটস রেসপিরেটরি টিস্যুস, আমাদের শ্বাসযন্ত্রের যে বিভিন্ন ধরনের টিস্যু আছে সেগুলাকে এক ধরনের ক্ষতিকর অবস্থায় ফেলে দিতে পারে। যে জিনিসটা হয় যে খুব জ্বালাতন করে, ঠিক আছে, এই টাইপের প্রবলেম তৈরি হয়। ক্রনিক এক্সপোজার causes a condition to similar to bronchitis. Bronchitis বলতে যে জিনিসটা বুঝি সেই টাইপের একটা অবস্থা তৈরি হতে পারে। It also reacts with oxygen, water, oxygen and other materials to form sulfur containing acid. যেমন সালফিউরিক অ্যাসিড, এই টাইপের অ্যাসিড আছে। These acids can become attached to the particles which when inhaled are very corrosive to the lung আর কি। এই টাইপের অ্যাসিড যদি আমরা আসলে প্রশ্বাসের সাথে গ্রহণ করি তখন সেটা আমাদের লাংয়ের জন্য খুবই ক্ষতিকারক হবে এবং ক্ষয় হয়ে যেতে পারে। আচ্ছা, chronic exposure of the leaves to air pollutants can break down the waxy coating that helps prevent excessive water loss and leads to damage from disease, pests, dot and frost. এটা আমাদের বিভিন্ন ধরনের, যদি এরকমও হয় যে গাছপালা অনেক বেশি পরিমাণে এই টাইপের এয়ার পলিউশনকে এক্সপোজ করতেছে, তখন অনেক ধরনের অবস্থা তৈরি হতে পারে। ওয়াটার লস বা ইভেন হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে, বিভিন্ন ধরনের খরা, এই টাইপের বিভিন্ন কিছু তৈরি হয়ে যেতে পারে। এটা আমাদের মানে পুরাপুরি শুধু হিউম্যান না বা অ্যানিমেল না, এটা হচ্ছে আমার মানে পুরা পরিবেশের উপরেই একটা বিরূপ প্রভাব তৈরি করে ফেলতে পারে। It also affects photosynthesis, মানে খাদ্য তৈরি হবে না গাছের মধ্যে। গাছের মধ্যে যদি খাদ্য তৈরি না হয় গাছ তো বাঁচবে না। গাছ যদি না বাঁচে তাইলে প্রাণী বাঁচবে না, মানুষ বাঁচবে না, আলটিমেটলি একটা খুবই বাজে একটা অবস্থা তৈরি হবে। রেসপিরেশন এন্ড মেটাবলিজমে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়ে যাইতে পারে। গাছেরও কিন্তু শ্বসন আছে, মানে শ্বাস নেওয়ার ব্যাপার আছে, সেগুলোতে প্রবলেম হবে, মেটাবলিজমে প্রবলেম হবে। তো এখানে যে জিনিসটা দেখাচ্ছে যে
ভেহিকলস থেকে 40% পলিউশন তৈরি হয়, আর আমাদের বাসাবাড়ি বা বিভিন্ন ইন্ডাস্ট্রি বা প্লেন ট্রেন এগুলো থেকে 60% হিউম্যান অ্যাক্টিভিটির কারণে যেসব পলিউশন তৈরি হয় তার 60% হচ্ছে বাসাবাড়ি বা হচ্ছে ইন্ডাস্ট্রি এবং হচ্ছে প্লেন থেকে তৈরি হচ্ছে। আর আমাদের ভেহিকলস থেকে যে আমাদের নর্মাল গাড়ি ঘোড়া থেকে 40% পলিউশন তৈরি হয়। তো এখানে একটা হেলদি পরিবেশ দেখাইছে যেখান থেকে কোনো মানে পলিউশন কোথায় থেকে তৈরি হতে পারে। পলিউশন জেনারেটেড ইন্টারস এয়ার ওয়াটার ল্যান্ড এন্ড ফুড। যখন একটা পলিউশন তৈরি হয় সেটা বাতাসে যায়, পানিতে যায়, তারপর আমাদের ভূমিতে যায়, খাবারে যায়। তারপর আমরা পিপল এক্সপোজ টু দিস পলিউশন বাই ইনহেলেশন, স্কিন কন্ট্যাক্ট অর কনজাম্পশন অর কন্টামিনেটেড ফুড অর মিডিয়া। তারপর আমরা কি করি সেটা প্রশ্বাসের সাথে গ্রহণ করি, তারপরে আমাদের স্কিনের সাথে কন্ট্যাক্টে আসে, বা কোন একটা খাবার যেটা কন্টামিনেটেড হয়ে গেছে, যে খাবারের মধ্যে ওই পলিউশনটা ঢুকে গেছে সেটা আমাদের খাওয়ার মাধ্যমে ঢুকতে পারে, যেমন মাছ হতে পারে সেটা। তারপর এই টাইপের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একটা অবস্থা তৈরি হয় এবং সেটা আমাদের হেলথের উপরে এক ধরনের ইফেক্ট তৈরি করে। এইভাবেই হচ্ছে আসলে প্রসেসটা চলে। তো এই ছবিটা আসলে বোঝা যাচ্ছে না, মানে ক্লিয়ার না। ক্লিয়ার না বলতে একটু ঘোলা টাইপের। এখানে জিনিসটা দেখানো হচ্ছে যে কলকারখানা থেকে বিভিন্ন ধোঁয়া তৈরি হচ্ছে, কলকারখানা থেকে পানি পলিউটেন্ট হয়ে যাচ্ছে, সেটা একটা ছবি দেখানো হয়েছে। এখানে আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানে কি পরিমাণ চিমনি দিয়ে কি পরিমাণ মানে বাজে ধোঁয়া বের হইতে পারে তার একটা ছবি এখানে দেখানো হয়েছে। তারপর যখন বিভিন্ন যুদ্ধ হয় সেখানে থেকেও হচ্ছে বিভিন্ন ধরনের পলিউশন উৎপন্ন হয়। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি, কারণ আমার মনে হচ্ছে যে তোমাদের একটু বেশি হয়ে যাচ্ছে। স্যার এই পর্যন্ত কি আমরা এয়ার পলিউশন করলাম শুধু? হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত আমরা এয়ার পলিউশন এখনো শেষ হয় নাই। এয়ার পলিউশন শেষ হতে আরো সময় লাগে। কত স্যার এগুলা? এয়ার পলিউশন তো অনেক বড়। হ্যাঁ, এয়ার পলিউশনটা একটু বড়, 40। মানে এয়ার পলিউশনটা একটু মানে সিভিয়ার তো, এবং এগুলো অনেক ইফেক্ট আছে, মানে অনেক ধরনের ব্যাপার আছে। গ্রিন হাউস ইফেক্ট, এই জিনিসগুলো আমরা পড়বো আস্তে আস্তে। এগুলা যে তোমাদের খুব ডিপলি পড়তে হবে সেরকম না, বাট কনসেপ্টটা তোমাদের নিতে হবে। হ্যাঁ, আমি তোমাদের একটু ডিটেল পড়াবো, সেখান থেকে তোমরা কনসেপ্টটা নিবা। জি স্যার। ঠিক আছে, যে এয়ার পলিউশন কেন হয়, এটা কারণ কি, কোথা থেকে হয়, কিভাবে আমাদের মানুষের মধ্যে আসে। তারপরে এই যে ওজোন স্তরের ক্ষয়ের কথা বলি, ওজোন স্তর জিনিসটা কি, সেটা আসলে কিভাবে ক্ষয় হয়। তারপরে আরেকটা জিনিস তোমরা শোনার কথা, গ্রিন হাউস ইফেক্ট, নাম শুনছো না? সেই গ্রিন জি হাউস স্যার। ইফেক্ট জিনিসটা আসলে কি, সেটা কি মানে সেটা বলতে আসলে কি বলা যায়। হ্যাঁ, এই টাইপের জিনিসপত্র আমরা আসলে করি।